আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি রাজনীতি করি না, তাই রাজনীতি নিয়ে কোনো কথা আমি বলি না, বলা উচিতও না। তবে দেশের একজন নাগরিক হিসেবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছু কথা যদি মাথায় আসে তাহলে বলা উচিত। যদি কারো মাথায় এইসব নিয়ে চিন্তা না থাকে বা চিন্তা চেতনা না আসে তাহলে সে কিছুই বলবে না, স্বাভাবিক। সে একটা স্বাভাবিক মানুষ। তো আমার মাথায় যেহেতু আসছে সেহেতু আমি বলছি। দেখেন, বর্তমানে বাংলাদেশের দায়িত্ব নিয়ে বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। দেখেন, 5 তারিখের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা চিনতাম গ্রামীণ ব্যাংকের মালিক হিসেবে এবং নোবেল বিজয়ী হিসেবে। দ্যাটস এনাফ, এর বেশি কিছু না। কিন্তু এখন তাকে চিনি অন্যভাবে। সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এখন ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম, তিনি একজন প্রফেসর। সেটা বাংলাদেশের না, আন্তর্জাতিক মানে বাহিরের বিশ্ববিদ্যালয়ের গুলোর সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসর তিনি। তিনি নোবেল বিজয়ী, তিনি অর্থনীতিবিদ, তিনি হচ্ছেন এমন একজন মানুষ, এমন একজন ব্র্যান্ড, এমন একজন অলরাউন্ডার মানুষ যার কাছ থেকে পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় প্রেসিডেন্টরা, উন্নত দেশের প্রেসিডেন্টরা যার কাছে থেকে থিওরি নিয়ে থাকে। আমি তার কি বলে সিবি পড়তে গিয়েছিলাম, হ্যাঁ, আমার মতো সাধারণ লোক তার সিবি পড়ে শেষ করতে পারবে না, বাদ দিয়ে দিছি। আমি ডক্টর ইউনূস সাহেবের একটা থিওরি পড়ছি। আমার আবার পড়লে মন থাকে না, যখন পড়ি তখন বুঝি, মানে ওইখান থেকে কতটুকু নির্যাস আমি আমার মাথায় নেব সেটা আমি বুঝতে পারি, কিন্তু মুখস্থ থাকে না, মনে থাকে না। এটা আমার একটা সমস্যা। তো তার 300 যে থিওরিটা আমি পড়েছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার এবং তথ্যপূর্ণ, এবং একটা মানে কি বলে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেই থিওরি বিশ্বের মানে যদি বিশ্বে 3টা বা 5টা থিওরি থাকে সেটাকে গুরুত্ব দিয়ে দেখা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সেই থিওরিটাকে মানে গণনায় রাখা হয় এবং রাখা হয় লিস্টে। তো আমার এই কথাগুলো একটু আজকে একটু বেশি সময় হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, উপকারে আসবে আপনাদের। তো এখন আপনারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা কি ভাবছেন যে রাজনীতি জানেন না? হ্যাঁ, সে রাজনীতি জানেন না, কিন্তু সে তার মধ্যে এমন সৃজনশীল মেধা আছে যা দিয়ে সে বিশ্ব জয় করতে পারে। আর যে বিশ্ব জয় করতে পারে সে সব কিছুই জয় করতে পারে, সব কিছুই করতে পারে। সে রাজনীতি না জানা রাজনীতির গুরু, অলরাউন্ডার। ডক্টর ইউনূস সাহেব একজন ব্র্যান্ড, একটা ব্র্যান্ড। ডক্টর ইউনূস শুধু একটা নাম না, এটা একটা ব্র্যান্ড। এবং সেটা শুধু বাংলাদেশের ব্র্যান্ড না, এটা একটা বিশ্বের ব্র্যান্ড। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এখন সবার গর্ব করা উচিত যে একজন ডক্টর ইউনূস বাংলাদেশে আছে। এটা শুকরিয়া, একটা সম্পদ, একটা মহা সম্পদ। যে দেশে কি বলে একটা পাহাড় আছে না, কি পাহাড় যেন, যদি আপনি সপ্তাদর্শ যে জিনিসগুলো আছে, 7টা আশ্চর্য জিনিস, তার ভিতরে যদি একটা ধরেন, সেটা আপনি ধরতে পারেন যে ডক্টর ইউনূস সাহেব আছে, যে তিনিও সপ্তাদর্শের একজন একটা মানে আশ্চর্য জিনিস। তো আমি তাকে নিয়ে অত বেশি কিছু বলতে চাই না, সে আমার কিছু হয় না, আমি জাস্ট রিয়েলিটিটা বুঝাইতে চাইতেছি। তো আপনারা যদি তাকে কাঁচা প্লেয়ার ভাবেন, রাজনীতি না জানা মানে কাঁচা খেলোয়াড় ভাবেন, তাহলে ভুল করবেন। দ্বিতীয়ত হচ্ছে ছাত্ররা যেই জিনিস করার জন্য, যে লড়াই করার জন্য আপনারা 17 বছর সংগ্রাম করেছেন কিন্তু কিচ্ছু করতে পারেন নাই, কোন থিওরিতে আপনারা আগাবেন, কিভাবে আপনারা আন্দোলন করবেন, কিভাবে ঐক্যবদ্ধ হবেন, কিভাবে আপনারা কি করবেন, আপনারা বুঝতে পারেন না, আপনারা ভাবতে পারেন না, আপনারা করতে পারেন নাই, সেইটা ছাত্ররা করে দেখিয়েছে। আপনি কি ভাবেন যে ছাত্ররা, কচি কাঁচা বাচ্চারা লেখাপড়া করবে, এদের এখন আইসক্রিম খাওয়ার বয়স, এরা কি করবে, এরা কি বোঝে? দেখেন, এরা যা বোঝে তা আপনারা বোঝেন না। আপনারা ওই আগের থিওরি নিয়ে পড়ে আছেন, আর এরা বর্তমানকে রিসার্চ কইরা দেখেন কিভাবে কিভাবে এই আওয়ামী লীগ সরকারের পতন তারা ঘটাইছে, কোন ধারায় গিয়া, কিভাবে গিয়ে। তারা যদি প্রথমেই আপনাদের মতো আন্দোলন শুরু করতো তাহলে তো তারা মানে তাদের জেল হতো, তারা পরাজয় বরণ করতো। তারা কিন্তু ধারায় 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 এগিয়ে তারপর এক ধারা, এক
দাবি নিয়ে সরকারের পতন ঘটিয়েছে। সুতরাং তাদেরকে কাঁচা ভাববেন না, কচি কাঁচা ভাববেন না। ইউনূস সরকার এবং ছাত্রদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আপনারা যারা সাধারণ রাজনীতিবিদ আছেন তারা কি ভাবেন নিজেকে, বা কতটুকু চিন্তা করেন, বা কতটুকু আপনাদের দৌড় বা কতটুকু জ্ঞান, এটা আমরা জানা নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে বিগত দিনে যত নির্বাচন হয়েছে, যত যাই হয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের নির্বাচন, কেননা সামনের সময়গুলো অত্যন্ত অত্যন্ত কঠিন। তিনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তিনি বুঝতে পেরেছেন। আপনারা যদি না বুঝেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা। এখন বলি মূল কথা দেখেন, ডক্টর ইউনূস সরকার চাইলে সেনাবাহিনী দিয়ে, আমি আগেই কথাগুলো বলেছি, সেনাবাহিনী দিয়ে চাইলে তিনি দেশকে এমনভাবে ঠান্ডা রাখতে পারতেন, নিয়ন্ত্রণে রাখতে পারতেন, পরিস্থিতি এত স্বাভাবিক রাখতে পারতেন যে মানুষ টাটু শব্দ করতে পারতো না। আচ্ছা, যদি এই অবস্থায় রাখার পর, কিছুটা সংস্কার করার পর, 1 বছর পর অথবা 2 বছর পর নির্বাচন দিত, আর নির্বাচনের পর একটা দল ক্ষমতায় আসতো, তারা যদি ক্ষমতায় এখন তো কঠোরভাবে রাখছে, দমিয়ে রাখছে, স্বাভাবিক বানিয়ে রাখছে, এই জন্য আপনারা কিছু করতে পারেন, আপনাদের আসল রূপ প্রকাশ পায় নাই। তখন আপনাদের আসল রূপ প্রকাশ পাইতো, আর তখন জনগণ বুঝতো, ইউনূস সরকারকে দোষারোপ করতো যে কি একটা দল দিয়ে গেছে নির্বাচনে, যে দলগুলোর কারণে আজকে ক্ষমতা আসার কারণে আমাদের এই দুরবস্থা। এই জন্য এখন এই কঠোরতা সে অবলম্বন করেনি, সে স্বাভাবিকভাবে সব কিছু রাখছে যাতে সবার আসল রূপটা বেরিয়ে আসে, প্রকাশ পায়, কে কী রকম মানুষ, কে কি চায়, কি কি করবে, কে কি করতে চায়, এইটা যেন সবার মাঝে প্রকাশ পায়। এবং এইটা যেন প্রকাশ পায়, এই জন্যই তিনি সব কিছু স্বাভাবিক করে রেখেছেন। এখন দেখেন, যেটার জন্য তো সে স্বাভাবিক করে রেখেছে সেটা কিন্তু আপনারা করতেছেন, ওপেনলি করতেছেন, মাইকিং করে করতেছেন, ওপেনলি করতেছেন, একদম সাদা সিধাভাবে স্বাভাবিকভাবে করতেছেন। কি ভাবছেন? আর এদিকে এগুলো আপনারা করতেছেন, আর ওইদিকে সাংবাদিকরা সব কিছু সুন্দর ভিডিও করে, সব একটা ঘটনা ঘটার সাথে সাথে গতকালকে দেখলাম যে মাইকিং করে একজনে চাঁদা আদায় করতেছে। কি জ্ঞান তার মধ্যে, কিভাবে যে এই সময় এই পরিস্থিতিতে নির্বাচন আসতো, তারপর নির্বাচন হয়ে যাওয়ার পর দল গঠন করা হইতো, তারপর করতেন, মানে করবেন আমরা জানি, আপনারা যেটা করবেন সেটা আমরা জানি, কিন্তু কিছুদিন পর করতেন তাইলে তো সমস্যা হইতো না। কিন্তু এখন যে আগে করতেছেন, এখন তো মানুষ সব যাইতেছে, এখন তো মানুষ সব বুঝে ফেলবে। হ্যাঁ, আমির হামজা সাহেবের মতো কথা বললাম, মানে এরকম যে, তো আপনারা যেটা করতেছেন কি চিন্তা করে করতেছেন? একটা ঘটনা সব চ্যানেলে দেখলাম, যে সব চ্যানেলে, ফেসবুকে, সব সোশ্যাল মিডিয়ায় সেটা মানে ছড়িয়ে পড়েছে, সবাই দেখছে, সারা বিশ্ব দেখতেছে যে আপনারা কি কি করতেছেন, চাঁদাবাদের জন্য মারতেছেন, এরপর হচ্ছে অনেক কিছু করতেছেন, ভাঙচুর করতেছেন, এগুলো সারা বাংলাদেশের মানুষ এখন দেখতেছে। আর মানুষকে আপনি কি মনে করেন যে মানুষ দেখবে কিন্তু কিছু বলবে না, মানুষ দেখবে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাবে না, মানুষ দেখবে কিন্তু কোনো কিছু এর প্রভাব মানুষের উপর পড়বে না, মানুষ দেখবে কিন্তু মানুষ কিছু মনে করবে না, মেনে নেবে না। যদি মেনেই নিত তাহলে ওই শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার কি মেনে নিত, যে সেটা যখন মেনে নেয় নাই এই জেনারেশন, তাহলে এগুলো মেনে নিবে না। এটা একদম স্পষ্ট কথা, এগুলো মেনে নিবে না। আর এই যে আপনারা এখন যে ঘটনাগুলো ঘটাইতেছেন, এর বিচার কি হবে না? এর বিচার সময় মতো হবে, এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারই সেই বিচারগুলো করবে। এই জন্য যে সুযোগ দিয়ে রাখছে, আপনারা ফাঁদে পা দিবেন, সময় মতো বিচার করবে, এবং এবং বিচার করবে, এবং পরকালের বিচার তো আসছে। দেখেন, আপনি হালালভাবে একটা ব্যবসা করেন, হালালভাবে কাজ করেন, হালালভাবে আয় করেন, আপনি যে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, এটাকে আপনি ভোগ করতে পারবেন? আপনার সন্তানরা ভোগ করতে পারবে? আপনার স্ত্রী ভোগ করতে পারবে? দেখেন, যদি সেটাই পারতো তাহলে আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীরা, এমপিরা শত শত হাজার হাজার কোটি টাকা অর্জন করেছে, সেটা কি তারা ভোগ করতে পারছে? এখন তো কারাগারে দিন কাটাইতে হয়। এগুলো দেখে আপনারা শিক্ষা নেন না কেন? বলি, কেন শিক্ষা নেন না? যে আজকে একটু ক্ষমতা পাইছি, আজকে চাঁদাবাজি করতেছি, দখল বাণিজ্য করতেছি, কোটি কোটি টাকা ইনকাম করতেছি, কিন্তু আর 2 বছর পর, 5 বছর পর ক্ষমতা থাকবে না, তখন কারাগারের জীবন কাটাইতে হবে। কেন ভাই এই পথ বেছে নেন?
হালাল পথ বেছে নেন, সারা জীবন পৃথিবীতে সম্মানের সাথে বাঁচতে পারবেন এবং পরকালেও ভালো থাকতে পারবেন। ইহকালের অর্জন কি? আপনি কত টাকা অর্জন করেছেন, কত টাকা সম্পদ করেছেন, কি রেখে গেছেন দুনিয়াতে, সন্তানদের পিছনে, স্ত্রীদের পিছনে কত টাকা খরচ করেছেন, এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে আপনি এই দুনিয়ার মধ্য থেকে কতটুকু নেক আমল, ভালো কাজ অর্জন করতে পেরেছেন, নিয়ে যেতে পেরেছেন, সেটাই কিন্তু আসল বিষয়। তো এই যে আপনারা যেগুলো করতেছেন এগুলো একদমই ঠিক না। সোশ্যাল মিডিয়া আজকাল সব কিছু প্রকাশ হয়ে যায়, প্রকাশ পায়, আর এগুলো মানুষ দেখে মানুষের মধ্যে মানে সতর্ক হয়, মানুষ বুঝতে পারে এবং মানুষের মধ্যে প্রভাব পড়ে এবং মানুষ ভালো মন্দ বিচার করতে পারে। সুতরাং আমি যারা এই ক্ষমতা পেয়ে অপব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো হয়ে যান, ভালো হয়ে চলেন, দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, আখিরাতেও ভালো থাকতে পারবেন। আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে পেরেছি না পেরেছি জানি না, জাস্ট একটু বলছি। তো মূল একটা কথা আবারও বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দুর্বল ভাববেন না, ছাত্রদেরকে কচিকাঁচা খোকা ভাববেন না এবং সামনের দিনগুলোকে সহজ ভাববেন না। খুব কঠিন সময় সামনে আসতেছে এবং হবে, মোকাবেলা করা খুব কঠিন হবে। যারা এখন মানে মন জয় করতে পারবে সাধারণ মানুষের, তারাই সামনে নেতৃত্ব দিতে পারবে। এটাই সত্য, এটাই বাস্তব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।